হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আহসান ক্লাসরুমের অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আহসান হাবিব। সময় খুব স্বল্প, এখন ঘড়িতে 9:40। এই মুহূর্তে আমার মনে হলো যে তোমাদেরকে সৃজনশীল বিষয়ে কিছু পরামর্শ না দিলেই নয়। অনেকে হয়তো একদম পড়াশোনা করো নয়, তাদের জন্যই আমার এই ভিডিওটি। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যারা একদম পড়াশোনা করোনি তাদেরকে আমি বলবো, তোমরা দশম অধ্যায়টা দেখো। দশম অধ্যায়ের প্রশ্নগুলো এত সহজ যে মানে সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো সেটি দশম অধ্যায়ে রয়েছে, এবং এগুলো একবার যদি তুমি দেখো তাহলেই কিন্তু তোমার মনে থাকবে। তুমি শুধু পয়েন্টগুলো একটু দেখে যাও তাহলেই কিন্তু সম্ভব। আমি আমার হাতে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসটি রয়েছে। সেই সিলেবাস থেকে আমি বিশ্লেষণ করছি যে কিভাবে তোমাদের প্রশ্ন হতে পারে বা কিভাবে পড়লে তুমি এই অল্প সময়ে, এই রাত্রটুকু এবং সকালবেলা একটু দেখে গেলেও তুমি পরীক্ষায় ভালো করতে পারো। সেটি হচ্ছে যে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বলতে যারা নাকি প্রতিবন্ধী তাদের কথা বলা হচ্ছে। সেই প্রতিবন্ধিতার কারণ হতে পারে মাদক গ্রহণের কারণে, একই রক্তের গ্রুপের বা নিকটাত্মীয়ের সাথে বিয়ের কারণে, হতে পারে কোনো দুর্ঘটনার কারণে অথবা অপুষ্টির কারণে। এই যে বিষয়গুলো এত সহজ, যদি তুমি একবার মনোযোগ দিয়ে দেখো যে এই প্রতিবন্ধিতা কীভাবে রোধ করা যায়, দেখা যাবে যে কারণ সেগুলো, যেখানে নাকি অসচেতনতার অভাব, তুমি লেখলে সচেতন হতে হবে। যেখানে লেখলা যে নিকটাত্মীয়ের সাথে বিয়ে যেতে না হয়, তারপর পুষ্টিকর খাবার খাওয়া, তারপরে মায়ের বিভিন্ন সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো যেন না হয়, এইগুলো যদি একটু দেখো তাহলেই কিন্তু যে প্রতিবন্ধিতার উপর যে প্রশ্ন সেগুলো কিন্তু তুমি আনসার করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে যে দুর্নীতির কারণ কি। দুর্নীতির কারণ মানুষের যে নৈতিক অবক্ষয়, দুর্নীতির কারণ হচ্ছে আইনের শাসন না থাকায়, বিচার না হয়। দুর্নীতির কারণ হচ্ছে যে কারণগুলো সাধারণত আমরা দেখি যে সেইভাবে কেন দুর্নীতি হচ্ছে না, সেই কারণগুলো যদি আমরা দেখি, আমরা কিন্তু একবার পড়লেই কিন্তু দুর্নীতির কারণ পারবো। দুর্নীতির কারণ এবং খাদ্য বাজারের কারণ প্রায় কাছাকাছি। তুমি যদি পড়ো এবং এটা প্রতিকার, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু প্রতিকারের ক্ষেত্রে তুমি জনসচেতনতা, সঠিক আইন প্রয়োগ, তারপরে জনমত গঠন, এইগুলো কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি। তারপর যে ইপটিজিং হচ্ছে নৈতিক অবক্ষয়, সঙ্গ দোষ, এইগুলো হচ্ছে কারণ। ধর্মীয় মূল্যবোধের অভাব, এইগুলো কারণ। এই কারণগুলো আমরা কিন্তু যদি একটু এই চ্যাপ্টারটা যদি একটু পড়ি, মানে অর্থাৎ যদি তুমি মাত্র 30 মিনিট পড়ো, এখান থেকে 2টি প্রশ্ন পাবে। তবে এই ক্ষেত্রে তোমাদের যে অটিজম বলতে কী বুঝো, প্রতিবন্ধী বলতে কী বুঝো, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু দেখে যেতে হবে, কারণ হচ্ছে এই দুটি কিন্তু অনুধাবন হিসাবে থাকবে। আর মাঝখানে আরেকটি কথা বলি, যে বিষয়টি হচ্ছে যে আমার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের সামনে সৃজনশীলের বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে না। মোটামুটি বলতে পারো যে খুব গতকাল থেকে আজকে পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করছি সবগুলো কিন্তু গতকাল থেকে তৈরি করতে হচ্ছে, এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত কাজগুলো করছি। এখন শেষ মুহূর্তে মনে হলো যে অন্ততপক্ষে তোমাদেরকে যদি একটু পরামর্শ না দিই তাহলে হয়তো তোমাদের অনেক ত্রুটি ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো, যারা একদম পড়াশোনা করে নেই, দশম অধ্যায়টা ভালোভাবে দেখে যাবে। দশম অধ্যায় অত্যন্ত সহজ অধ্যায়, এবং এই অধ্যায়টা তুমি যদি একবার পড়ো তাহলেই কিন্তু তোমার পক্ষে আনসার করা সম্ভব। তারপরে আমরা আরেকটি অধ্যায়ের কথা বলি, যে বিষয়গুলো, যে এখান থেকে যে প্রশ্নগুলো, যে যেমন এইডসের কারণ। এইডসের কারণ, তোমরা এইডসের বিজ্ঞাপন, বিভিন্ন কারণ প্রতিকার, এগুলো কিন্তু তোমরা হরহামেশায় তোমরা টিভিতে বিভিন্ন জায়গায় দেখতেছো। যদি শুধু একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এগুলো জলবায়ুর যে প্রভাব, জলবায়ুর যে আজকে যে বৈশ্বিক উষ্ণতা, এটার কি কারণ, এটাও কিন্তু একবার দেখলেই বা দুইবার দেখলেই অন্তপক্ষে তুমি প্রত্যেকটা প্রশ্নের কয়েকটা পয়েন্ট, যে কারণ এবং প্রতিকার, 5-6টা শব্দ, মানে 10টি শব্দ দিয়ে তুমি শিখে যাও প্রত্যেকটা টপিক্সের উপরে, তাহলেই কিন্তু তুমি আনসার করতে পারবে। এখানে প্রত্যেকটারই কারণ আসতে পারে এবং প্রতিকার আসতে পারে, অথবা সরকারের কি ভূমিকা, এরকম প্রশ্ন আসতে পারে। এই বিষয়টা, যে খাদ্য ভেজালের কারণ, খাদ্য ভেজাল কীভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো দেখবে সেম আনসার। আমি আশা করব যে তোমরা যারা একদম পড়াশোনা করে নেয় তারা এখান থেকে হয়তো 2টি প্রশ্ন পেয়ে যেতে পারো, মিনিমাম 2টি প্রশ্ন, মাত্র আধা ঘন্টায় তুমি 4-5টি টপিক্স আছে, যেমন দুর্নীতি, খাদ্য ভেজাল, জলবায়ু, এইডস এবং প্রতিবন্ধী। এখানে তুমি হয়তো 20টি শব্দ যদি শিখো, দেখা যাবে যে 20টি শব্দের ভিতরে প্রত্যেকটার কারণে প্রতিকারের অনেক ক্ষেত্রে মিল আছে, হয়তো জলবায়ুর সাথে তেমন মিল নেই।
তারপর আমি চলে যাচ্ছি তোমাদের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সংবিধান। এখানে বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস, এটা একটু হয়তোবা যে কতজন সদস্য ছিল, খসড়া কমিটি, এইগুলো বিষয় নিয়ে একটু হয়তো তোমাদের একটু কষ্ট হতে পারে। তবে এখান থেকে যে বিষয়টি তোমরা সহজেই তোমরা মানে মুখস্থ করে ফেলতে পারবে সেটি হচ্ছে যে 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য, লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, এককবিষ্ট, এককেন্দ্রিক সরকার, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মানে এই পয়েন্টগুলো কিন্তু খুব সহজেই তোমাদের মনে থাকবে। এবং যে বিষয়গুলো এইগুলো যদি তোমরা শিখো তাহলে কিন্তু অন্তত সৃজনশীলে 4 নম্বর পাওয়ার জন্য এত বিশাল লেখার তো কিছু নেই। মাত্র 5টা পয়েন্ট, যে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, তুমি 8টি পয়েন্ট তুমি দেখে গেলে, একটু পড়ে গেলে তারপর দেখা যাবে যে তুমি 8টি পয়েন্ট যদি একটু বুঝে পড়ে যাও তাহলে এই পয়েন্টগুলো মনে থাকলে কিন্তু 4-5টা পয়েন্ট কিন্তু পরীক্ষা হলে মনে পড়ে যাবে, তাহলে তুমি কিন্তু আনসার করতে পারবে। বাংলা সংবিধানের সন্নিবেশিত মৌলিক অধিকার, এটি একটু কঠিন হবে। আমি যারা পড়াশোনায় ভালোভাবে করেছো তারা তোমরা পড়ে যাও, আর যারা একদম পড়াশোনা করে তারা হয়তো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য তোমরা দেখে যেতে পারো। এবং এখানে কিছু অনুধাবন প্রশ্ন আছে, আমি হয়তো ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, হয়তো সকালে হয়তো তোমরা পেয়ে যাবে, রাত্রি হয়তো আপলোড করব। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি, তৃতীয় অধ্যায়ের সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে 2টি প্রশ্ন, যে 2-1টি বিষয়, যেমন নাকি হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা একেম ফজলুল হক এবং বঙ্গবন্ধুর উপরে কিন্তু একটি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে। সেই রাজনৈতিক কর্মকাণ্ড অথবা ভাষণ, এগুলোর উপর প্রশ্ন থাকবে। তোমরা শুধুমাত্র এই প্রত্যেকটা প্রশ্নের যে মূল যে বিষয়গুলো রয়েছে, যে মূল যে তথ্যগুলো আছে, যে প্রত্যেকটা অবস্থায় 4-5টা বা 6-7টা তথ্য, এই 6-7টা তথ্যই যদি তুমি উত্থাপন করো এবং এই ইতিহাসটা যদি তুমি জানো বা হিস্ট্রিটা তুমি জানো, তাদের যে জীবন কাহিনী, যেমন নাকি তারা শিক্ষাক্ষেত্রে কী অবদান রেখেছে, কৃষিক্ষেত্রে কৃষকদের উন্নয়নের জন্য শেরেবাংলা কী অবদান রেখেছে, এবং গণতান্ত্রিক মনা হিসাবে হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী কীরকম ভূমিকা রেখেছে, এগুলো যদি একটু মানে 4-5টা পয়েন্ট, প্রত্যেকটারই 5টা করে পয়েন্ট, 5টা করে শব্দ এবং একটু রিডিং করে যাও, তাহলেও কিন্তু আনসার করতে পারবে। ভাষানির ক্ষেত্রে ঠিক তদ্রূপ। তারপর আমরা চলে গেলাম দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমি একটি সহজ একটি বিষয় বলি। এখানে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আছে। তো 52 সাল দিয়ে কিন্তু শুরু। তুমি মনে করো যে 52 সালের ভাষা আন্দোলনের উপর যে পয়েন্টগুলো লিখতে পারো, যেন বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংগ্রামী চেতনার, অর্থাৎ যদি প্রশ্নটা এরকম আসে যে ভাষা আন্দোলনের গুরুত্ব, 69 গণঅভ্যুত্থানের গুরুত্ব, 70 নির্বাচনের গুরুত্ব, অথবা 54 যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব, যেভাবে প্রশ্ন আসুক, প্রশ্ন আসলে কিন্তু তুমি দেখবে যে হয়তো প্রত্যেকটার ক্ষেত্রে যে 52 ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট বা 52 ভাষা আন্দোলনের জন্যই কিন্তু 54 যুক্তফ্রন্ট নির্বাচন জয়লাভ করছে। তারপর আমরা যদি 52 ভাষা আন্দোলনের 56 সংবিধানে বাংলাকে স্বীকৃতি পাইছে, বাংলা ভাষা স্বীকৃতি পাইছে। আমরা এত হয়তো আমি অনেক কথা বলে ফেলছি, তোমরা হয়তো মনে রাখতে পারবা না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলনের গুরুত্ব আসলো। তুমি এখানে যে 4-5টা পয়েন্ট শিখবে, সেই পয়েন্টগুলো যদি আসে 54 নির্বাচনের গুরুত্ব, সেই ক্ষেত্রে কিন্তু 54 নির্বাচনের জন্য কিন্তু 52 ভাষা আন্দোলন হয়েছে না। তো 54 পরে যে বিষয়গুলো আছে, যেন 69 গণঅভ্যুত্থান, এটা 54 নির্বাচনের ফলাফলের হাত ধরে আসছে। এখানে তুমি যে স্বাধিকার, সংগ্রামী চেতনা, এই বিষয়গুলো আসছে, এবং এই বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদ আরও উজ্জীবিত হয়েছে। এরকম কিছু পয়েন্ট দেখবে মিল আছে। যতগুলো গুরুত্ব আসবে প্রত্যেকটা গুরুত্বই কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তুমি দিতে পারো, এবং একটা কমন সেন্টেন্স তুমি কিন্তু লিখতে পারো। সেই কমন সেন্টেন্স হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে পাকিস্তান বলে, তুমি লিখবে শুরুতেই লিখতে পারো পাকিস্তান শাসন বলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, এটি দিয়ে শুরু করতে পারো সৃজনশীলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে 69 গণঅভ্যুত্থানের যে কারণগুলো আছে, সেই কারণগুলো তোমার একটু পয়েন্টগুলো দেখে যাও, একটু বর্ণনা করবে। তারপরে 70 নির্বাচন এর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে নির্বাচনের ফলাফলটা, কে কতটি আসন পাইছে, 54 নির্বাচনে কে কতটি আসন পাইছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কত % ভোট পাইছে, এইগুলো হয়তো তুমি রাখলে ভালো হয়, আর না রাখতে পারলে বাদ দেও। তোমার নির্বাচনে কী কারণে বড়াডিবি হয়েছে, যেমন মুসলিম লীগ পরাজিত হয়েছে কারণ এই জোটের কারণে, দলীয় কুন্দলের কারণে, মুসলিম লীগের পরাজয়ের কারণে। এই যে এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো কিন্তু কয়েকবার দেখলে, কারণ 4-5টা শব্দ তুমি মনে রাখো, তাহলেও কিন্তু 54 নির্বাচনের মুসলিম লীগের পরাজয়ের কারণ, তারপর 54 নির্বাচনের গুরুত্ব,
আবার যুক্ত ফ্রন্ট বলতে কী বুঝো, এইভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে যে বিষয়টা হচ্ছে 69 গণঅভ্যুত্থান, তারপরে আসতে পারে 70 নির্বাচন। তারপর যে বিষয়টি আমরা এখান থেকে তারপর প্রথম অধ্যায়ে যদি আমি চলে যাই, এখানে একটা ম্যাজিক্যাল বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে এখানে কতগুলো পয়েন্ট আছে, গুরুত্ব আসলে এই পয়েন্ট দিয়েই তুমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি যদি শেষ করে ফেলো তাহলে কিন্তু কোনো খুব একটা সমস্যা হবে না, আনসারগুলো হয়ে যাবে। তুমি শুধুমাত্র পরীক্ষার সময় কোন টপিক্সটা আসছে সেটা তুমি 52-এর ভাষা আন্দোলন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, সেই ধারণাতে লেখলা। এই 52-এর ভাষা আন্দোলনের হাত ধরে আসছে 54-এর যুক্ত ফ্রন্টের নির্বাচনের বিজয়, এটার হাত ধরে আসছে 69 গণঅভ্যুত্থান, এর দ্বারা স্বাধিকার আন্দোলন হয়েছে, এর দ্বারা মানুষের মধ্যে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদ জন্ম হয়েছে। এই যে পয়েন্টগুলো আছে তুমি দেখবে বইটা খুললেই এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো যদি বর্ণনা করো তাহলে কিন্তু প্রশ্নের আনসার হয়ে যাবে। কিন্তু তোমার টপিক্সটা ধরতে হবে, যে বিষয়বস্তুটা ধরতে হবে। তারপর যাও প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ের যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে 1919 বা 1935 সালের, এটা হয়তো অনেকের পক্ষে মনে রাখা সম্ভব হবে না, আমি হয়তো শেষ দিক দিয়ে শুরু করছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা সেটা হচ্ছে 1940 সালে লাহোর প্রস্তাব। 1940 লাহোর প্রস্তাব, যে লাহোর প্রস্তাবের কারণ, লাহোর প্রস্তাবের ফলাফল, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং প্রত্যেকেই অত্যন্ত ভালোভাবে দেখে যাবে। এটার একটা ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে, শুধুমাত্র লাহোর প্রস্তাবের কারণটা আমি ভিডিওটা আপলোড করেছি। কারণ হচ্ছে আমি ভিডিও সেইভাবে তৈরি করার সময় এবং সুযোগ পাইনি, যার কারণে আমি হয়তোবা এই প্রত্যেকটা টপিক্সের উপরে খুব সুন্দরভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দিতে পারি না, এর জন্য আমি সরি। আরেকটা বিষয় হচ্ছে যে মন্ত্রী মিশন পরিকল্পনা। এই যে মন্ত্রী মিশন পরিকল্পনা, যে 3 জন মন্ত্রী আসছিলেন, যখন সবার সাথে মুসলিম লীগ এবং কংগ্রেসের সাথে কোনো সমঝোতা না হয় তখন তারা কিন্তু যে পরিকল্পনাগুলো তারা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্য যেন তারা যে বৈশিষ্ট্যগুলো রাখছে, আমরা তিনটা পয়েন্ট যদি একটু দেখে যাই, একটু বুঝে যাই, তাহলেই কিন্তু হবে। আমরা 7-8টা পয়েন্ট পড়বো, পরীক্ষা হলে যেন 4টা পয়েন্ট আমাদের মনে হয় সেইভাবে। এবং দ্বিতীয় অধ্যায়ের সবগুলা পয়েন্ট প্রায় সেম, মানে অর্থাৎ যে কোনো গুরুত্ব আসলে 52 যেটা শিখছো সেই বিষয়টা 54 দিয়ে দিলেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু 54-এর সাথে একটু সামঞ্জস্য থাকতে হবে। সেটা যদি 69 গণঅভ্যুত্থানে দিয়ে দেও সমস্যা হবে না, তুমি যদি 70 নির্বাচনে দেও তাহলেও সমস্যা হবে না, তুমি যদি 7ই মার্চের ভাষণের সাথেও দেও তাহলেও কিন্তু সমস্যা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখে গেলাম, সেটা হলো 6 দফা। 6 দফার ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, 6টা দফা মনে রাখতে হবে। যে 6 দফার মধ্যে মিলিশিয়া, প্যারামিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এটা কেন গঠিত হয়েছিল? যেন 1965 সালে পাক ভারত একটা যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এই পূর্ব পাকিস্তান থেকে সমস্ত সৈন্য পশ্চিম পাকিস্তান নিয়ে গিয়েছিল, তখন এই দেশ কিন্তু অরক্ষিত ছিল। তখনই তার পরিপ্রেক্ষিতে কিন্তু এদেশের মানে যে সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা বাহিনী গঠনের প্রয়োজনীয়তা। পাশাপাশি পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় দেখা গেছে যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থাৎ আমাদের ঠকিয়েছে। সেই থেকে যাতে আমাদের স্বার্থ যাতে সংরক্ষিত থাকে, এই জন্য আলাদা মুদ্রার ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং তারা আরেকটা বিষয় করছে যে নির্বাচনের নামে প্রহসন করছে, এই জন্য সার্বজনীন ভোটাধিকারের কথা বলছে এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন, পূর্ণ স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে। এই পয়েন্টগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু 6টা দফা এবং 6 দফার গুরুত্ব, 6 দফা কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয়, এইটা 2 প্রশ্ন আসে। বা 70 নির্বাচন মৃত্যু বার্তা বয়ে আসে, যাই আসুক সবগুলোর ক্ষেত্রে পয়েন্ট কিন্তু প্রায় সেম হবে। তুমি সেম পয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে 3টি প্রশ্ন আনসার করে ফেলবে না, যে পয়েন্টগুলো শিখবে সব প্রশ্নের মাঝে এই গুরুত্বের ক্ষেত্রে এটা বসায় দিবে। এবং পাশাপাশি যে কাজটি করবে সেটি হচ্ছে ওই ঘটনাটা বা ওই যে বিষয়টি আসে সেটি একটু আলোচনা করবে, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। আর তোমাদের যে চ্যাপ্টার যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সংবিধান এবং 10ম অধ্যায়, তোমরা যারা খুব কম পড়াশোনা করেছো, তোমরা যে কাজটি করবে, যদি তোমাদের ইসলামী ইতিহাস থেকে থাকে, অর্থাৎ ইসলামী ইতিহাসে তোমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের সাথে পুরো মিল আছে। এখানে 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 52-এর ভাষা আন্দোলন, এইটুকু পড়লে এবং 10ম অধ্যায়টা ভালোভাবে পড়বে। 10ম অধ্যায় থেকে খুব সহজেই মনে রাখা যাবে। আমি যেহেতু সময় নেই তাই তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিলাম। আশা করি তোমরা, আমি যে টপিকসগুলোর কথা বলছি এই ক্ষেত্রে যদি তোমরা গুরুত্বপূর্ণ কোন টপিকসগুলো এরকম যদি জানতে চাও, তাহলে আমি বলবো যে লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা, 66 6 দফা, 52-এর ভাষা আন্দোলন, তারপর
আরেকটি বিষয় হচ্ছে যে এই দশম অধ্যায় থেকে যে টপিকসগুলো আছে সবগুলো টপিক্সই দেখবে এবং খুব সহজেই মনে রাখা যাবে। এবং তৃতীয় অধ্যায় থেকে শেরে বাংলা এবং হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এখানে শেরে বাংলাকে গুরুত্ব দিবে, শেরে বাংলার উপরে প্রশ্ন আসতে পারে এবং বঙ্গবন্ধুকে গুরুত্ব দেবে। এইটুকুই বলে আমি আমার সৃজনশীল বিষয়ে তোমাদের পরামর্শ শেষ করছি। ধন্যবাদ। আশা করি তোমরা এইভাবে একটু মনোযোগ দিয়ে পয়েন্টগুলো একটু দেখে গেলে এবং তা পরীক্ষার হলে কিন্তু তোমরা লিখতে পারবে। এবং পরীক্ষা হলে এত অল্প সময় 1 ঘন্টা 15 মিনিট এত দ্রুত চলে যায়, তোমরা যদি এই পয়েন্টগুলো খালি শুধুমাত্র লেখে তারপর একটু বর্ণনা দেয় তাহলে কিন্তু তোমাদের খাতার মানটা অনেক ডেভেলপ হবে। তোমরা পয়েন্ট আকারে লিখবে, বর্ণনা পয়েন্ট আকারে যদি লেখো তাহলে প্রত্যেকটা 5টা পয়েন্ট যদি মনে থাকে, 4টা পয়েন্ট মনে থাকে, তাহলে তোমাদের খাতায় কিন্তু অনেক লেখা হবে এবং সেটা তথ্যবহুল হবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য।